এই সনদ কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত চুক্তি নয়, এটি হচ্ছে নাগরিকের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং রাষ্ট্রের একটি সামাজিক চুক্তি। এখন আমার প্রশ্ন হচ্ছে, নাগরিকের সাথে রাষ্ট্রের চুক্তিটা আসলে কিভাবে হলো? যে আপনি কি ধরেই নিচ্ছেন যে যারা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন তারা প্রত্যেকেই এই 16 কোটি মানুষ বা 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন, বা যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা কি এদের মধ্যে রয়েছেন কিনা, মানে যারা স্বাক্ষর করেছেন? যদি না হয় সেক্ষেত্রে 18 কোটি মানুষ, আপনার প্রশ্নের ভঙ্গিটার মধ্যে একটু সমস্যা আছে। সবসময় 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন তো, কখনোই 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব তৈরি হয় না। 12 কোটি মানুষ ভোট দেন, এর মধ্যে সকলে আবার ভোট দেন। যারা ভোট দেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যারা পায় তারা আসলে একটা ম্যান্ডেট পায়, এবং ম্যান্ডেটটা হচ্ছে গভর্ন করার ম্যান্ডেট, তাই তো? তো গভর্ন করার সময় সে পলিসি তৈরি করবে। তো সেই অর্থে আমার কথাটা হচ্ছে যে এইখানে যে বিষয়গুলোতে সিদ্ধান্ত হয়েছে, ঐকমত্য হয়েছে, সেগুলি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন যাবে তখন কি হবে এইটা তারা করতে বাধ্য থাকবেন। বাধ্যবাধকতাটা তৈরি হচ্ছে কিভাবে? বাধ্যবাধকতাটা তৈরি হচ্ছে যে তারা বলছেন যে আমরা ম্যান্ডেটের জন্য যাচ্ছি, যে কারণে গণভোটের ব্যাপারে সকলে স্বীকৃত হয়েছেন, সকলে ঐকমত্যে পৌঁছেছেন যে সনদ বিষয়ে একটা গণভোট হবে। অর্থাৎ যে 18 কোটি মানুষের কথা আপনি বারবার বলছেন, সেই 18 কোটি মানুষের যে 12 কোটি মানুষ ভোটার, তারা এই সুযোগটি পাবেন। তারা যদি মনে করেন যে না, রাজনৈতিক দলগুলো এই যে চুক্তি করেছে এই চুক্তি গ্রহণযোগ্য নয়, তাহলে তারা গণভোটে ভোট দেবেন না। আমার প্রশ্নটা হচ্ছে যে শেষ করতে দিন, জি বলবেন শেষ। নিশ্চয়ই। কারণ হচ্ছে আমি একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে চুক্তিটা আপনি ফিলোসফিক্যালি কথাটা বলে বোঝানো সম্ভব হয়নি। আমি বলেছি যে এটা কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তি নয়, অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো নিজেরা ঠিক করলেন তা কিন্তু নয়। তারা এটা চুক্তি করার মধ্য দিয়ে জনগণের কাছে বলছেন যে আমি এগুলি করব, কি করব, বিচার বিভাগকে স্বাধীন করব, আমি কি করব, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণ করব, আমি কি করব, কমিটিগুলো যাতে আসলে বিরোধী দলের নেতৃত্বে থাকে সেই ব্যবস্থা করব, আমি কি করব, নির্বাচন কমিশনকে স্বাধীন করব। এগুলি কি জনগণের বিষয় নয়? অবশ্যই জনগণের বিষয়। ফলে তার চুক্তিটা হচ্ছে জনগণের সঙ্গেই চুক্তিটা হচ্ছে, এবং এটা বাস্তবায়ন করবে কি? সরকার করবে, কিন্তু কিভাবে করবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। আমি ওই জায়গাটিতেই আসতে চাচ্ছি যে যারা এই চুক্তিতে স্বাক্ষর করেননি বা সনদে স্বাক্ষর করেননি, তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই সনদের ভবিষ্যৎটা কি? সনদের ভবিষ্যৎটা নির্ভর করবে হচ্ছে যে জনগণের কাছ থেকে যদি সম্মতিটা পাওয়া যায়, যে কারণে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছেছেন। নিরঙ্কুশ ঐকমত্য, আনইকুইভোকাল, ইউনানিমাস, আপনি শব্দগুলো চয়েস করুন আপনার মতো করে। সকলে একমত হয়েছেন যে গণভোট হবে, তাহলে জনগণের কাছে তারা যাবেন, এবং তখন এতে করে যেটা নিশ্চিত হওয়া যাবে যে জনগণের সম্মতি আছে কি নেই, সেইভাবে বাস্তবায়িত হবে। এবং আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা দল, প্রত্যেকটা রাজনৈতিক দলের একমত হওয়া প্রয়োজন, আপনি যাদের কথা বলছেন যে 5টি রাজনৈতিক দলের কথা বলছেন যারা স্বাক্ষর করেনি এখন পর্যন্ত, তাদের স্বাক্ষর করার জন্য এখন সময় আছে, সেটা কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। সেই ক্ষেত্রে যে তারা কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যে ছিল। আমি উদাহরণ দিয়ে বলি, এনসিপি বলে যে রাজনৈতিক দলটির প্রতিনিধিত্ব, রাজনৈতিক দল হিসেবে এই সনদের সবচেয়ে বড় অংশীদারদের মধ্যে তারা অন্যতম। কি বিবেচনায়? এই সনদ তৈরির যে পটভূমি, যে রাজনৈতিক পরিবর্তনের পটভূমি, সেটার নেতৃত্ব দিয়েছিলেন এনসিপিতে এখন যারা আছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে তারা আসলে পরিস্থিতিটা, আকাঙ্ক্ষাটা যে বাস্তবায়নের বা আকাঙ্ক্ষার একটা দলিল তৈরি করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপটা তারা নিচ্ছে। তারপরে 3 পর্বে বিভক্ত হয়ে 3 সময়ে যে আলোচনা হয়েছে তার প্রত্যেকটিতে এনসিপির প্রতিনিধিরা ছিলেন। শুধু এনসিপি না, আমি বাকি 4টি দলে যারা স্বাক্ষর করেনি তাদের প্রতিনিধিরা ছিলেন। তাহলে তারা তো এই সনদ আসলে তৈরি করেছে, এই সনদ কমিশন তৈরি করেনি। কমিশন প্রস্তাব করেছে, রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে, একমত হয়েছে, কোথাও কোথাও ভিন্ন মত থেকেছে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছে, ঐকমত্য হয়েছে। ফলে তারা যদি এটা জনগণের যদি এই মত পাওয়া যায়, যদি বাস্তবায়ন করা দরকার, তারপরে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যান অথবা না যান, তারা যদি এটা অস্বীকার করে, তাহলে তাদেরকে রাজনৈতিকভাবেই সেটাকে উত্তর দিতে হবে। তো তাহলে এই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের সমস্যাটা কোথায় বলে আপনি মনে করছেন? আইনি ভিত্তি প্রদানের কোনো সমস্যা আমি দেখি না। কারণ হচ্ছে যে আইনি ভিত্তি প্রদানের যারা দাবি করেছেন এবং কম বেশি সকলেই যেটা একমত হয়েছে, যেমন ধরুন গণভোটের ব্যাপারে একমত হন মানে কি? একটা গণভোটের মধ্যে থেকে একটা আইনি ভিত্তি তৈরি হয় না? অবশ্যই। আপনি বলতে পারেন যে সংবিধানে নেই, তাহলে আইনি ভিত্তি হলো কি করে?
যে পরিস্থিতির মধ্যে আমরা আছি সেই পরিস্থিতিটা কেবলমাত্র সংবিধানের মধ্যে বিবেচনা করলে হবে না, কারণ সংবিধান ভায়োলেট করে, ওই অর্থে সংবিধানের বিরোধিতা করেই তো এই গণঅভ্যুত্থান, তাহলে কেবলমাত্র ওই বিবেচনা করলে হবে। দ্বিতীয় হচ্ছে আইনি ভিত্তির গণভোটের বাইরেও কতগুলি জায়গা আছে যে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন এবং তারা বলছেন যে ভবিষ্যতে কি কি করবেন। এখন এই যে আইনি ভিত্তি দেওয়ার ব্যবস্থাটাই হচ্ছে আমরা এখন আলোচনা করছি, রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা করছি এবং আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। এবং এই প্রক্রিয়ার ব্যাপারে তারা কিন্তু আগেই বলেছেন, রাজনৈতিক দলগুলো 6টা পরামর্শ দিয়েছিলেন, আমরা সেটাই নিয়ে আলাপ করেছিলাম। এর মধ্যে কতগুলি বিষয়ে মানে আনইকুইভোকাল ইউনানিমাস ডিসিশন হয়েছে। কি? এক নম্বর হচ্ছে যে সনদে যা আছে সেগুলো যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যায় সেগুলো যেন অন্তর্বর্তী সরকার অবিলম্বে করে, এই বিষয়ে ইউনানিমাস ডিসিশন আছে। 2 নম্বর হচ্ছে যে ইউনানিমাস ডিসিশন আছে, সর্বসম্মত ঐকমত্য আছে যে যেগুলো সরকারি আদেশ দ্বারা, নির্বাহী আদেশ দ্বারা করা যাবে সেগুলো যেন এই সরকার অবিলম্বে করে। এই দুটো একেবারে ইউনানিমাস হচ্ছে যে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে আমাদের নেক্সট পার্লামেন্টকে। 13 পার্লামেন্ট, 12 বা 14 পার্লামেন্টের মতো হবে না। এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা, অর্থাৎ গাঠনিক শক্তিটা দেয়া, এই ব্যাপারে কিন্তু সকলের একমত আছে যে তাদেরকে এই এক্সট্রা পাওয়ারটা দিতে হবে যেন কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল এলিমেন্টগুলো তারা পরিবর্তন করার রাইট তৈরি করে তাদের। তাহলে অনেক বিষয় ঐক্যমত হচ্ছে, এগুলি আসলে লিখিতভাবে আইনিভাবে প্রতিষ্ঠিত করা, এই জায়গায় হচ্ছে আইনি ভিত্তি। ফলে আমি যেটা আপনি বললেন যে আইনি ভিত্তিতে সমস্যাটা, কোনো সমস্যা নেই, প্রক্রিয়াটা হচ্ছে আসল কথা।